গুণীজনেরা বলেন, একবেলা কম খেয়ে থাকো, তবুও সামরিক দিক দিয়ে শক্তিশালী হও। জনাব তারেক রহমান বিষয়টি অনুধাবন করতে পেরেছেন, আর এজন্যই বাংলাদেশের প্রতিরক্ষা খাতকে আধুনিকায়ন করতে চীন সফরে গেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। জানা গেছে, বেইজিং সফরের সময় চীন থেকে ২৪টি অত্যাধুনিক J-10C মাল্টিরোল যুদ্ধবিমান ক্রয়ের বিষয়ে চুক্তি করবেন তিনি। এদিকে এই খবরে গলা শুকিয়ে যাচ্ছে নরেন্দ্র মোদীর। বলা হয়, বাংলাদেশ ভৌগোলিকভাবেই শত্রুবেষ্টিত, তিন দিকে ভারত আর অন্যদিকে মিয়ানমারের শকুন চক্ষু সবসময় বাংলাদেশকে কুড়ে খাওয়ার জন্য প্রস্তুত। এমতো অবস্থায় যুগান্তকারী এই সিদ্ধান্ত নিয়েছে বর্তমান সরকার। কেন বাংলাদেশ একবারে ২৪টি অত্যাধুনিক যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত নিল? চীনের তৈরি J-10C যুদ্ধবিমান কতটা শক্তিশালী এবং এর দাম কত? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। ক্ষমতায় আসার আগ দিয়ে বিএনপি সরকার ভেবেছিল তার মন্ত্রিসভাকে সব দিক দিয়ে সাহায্য সহযোগিতা করবে দিল্লি। বাস্তবতা বলছে ভিন্ন কথা। নরেন্দ্র মোদীর সরকার এখনও তার পুরনো নীতি বদলায়নি। দিল্লি চাই আওয়ামী লীগের প্রত্যাবর্তন। ফলে সব দিক দিয়ে ঢাকাকে চাপে রাখার চেষ্টা করছে। ফলে তারেক রহমান বুঝতে পেরেছেন, চাইলেও ভারতের সাথে আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা সম্ভব নয়। এজন্য নতুন করে পররাষ্ট্রনীতি সাজানোর অংশ হিসেবে চীন থেকে অত্যাধুনিক ২৪টি J-10C মাল্টিরোল যুদ্ধবিমান ক্রয়ের পরিকল্পনা চূড়ান্ত করতে যাচ্ছে সরকার। ২২ জুন থেকে শুরু হওয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের বেইজিং সফরকালে এই সামরিক চুক্তিটি বড় ধরনের গতি পাবে বলে আশা করা হচ্ছে। এর পাশাপাশি ঢাকা ও বেইজিংয়ের মধ্যে প্রতিরক্ষা, অবকাঠামো, বাণিজ্য এবং বিনিয়োগ খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও গভীর হবে। নাম প্রকাশ না করার শর্তে সরকারের একজন উচ্চপদস্থ কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, আমরা আশা করছি চলতি বছরের আগস্ট মাসের মধ্যে এই যুদ্ধবিমান ক্রয়ের চূড়ান্ত চুক্তিটি স্বাক্ষরিত হবে। ওই কর্মকর্তা আরও স্পষ্ট করেছেন যে এই চুক্তির আওতায় প্রতিটি অত্যাধুনিক চীনা যুদ্ধবিমানের আনুমানিক বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে প্রায় ৪ কোটি বা ৪০ মিলিয়ন মার্কিন ডলার। সব মিলে বাংলাদেশ ২৭,০০০ কোটি টাকার বিমান কিনতে যাচ্ছে। এই আলোচনার গতি বাড়াতে গত সপ্তাহে চীনের একটি বিশেষ প্রতিনিধি দল ঢাকা সফর করেছে এবং বেইজিং সফরকালে বাংলাদেশের প্রতিনিধিরা এই ক্রয়ের খুঁটিনাটি চূড়ান্ত করতে চীনের প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রীদের সাথে পৃথক বৈঠক করবেন বলে জানা গেছে। এই বিশেষ প্রতিরক্ষা আলোচনাটি মূলত দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার একটি বৃহত্তর অংশ। সরকারি কর্মকর্তারা আশা করছেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনা প্রিমিয়ার লি সিয়াংয়ের মধ্যকার আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকের পর একটি যৌথ ইশতেহারের মাধ্যমে দুই দেশের বর্তমান কৌশলগত সম্পর্ককে এক ধাপ উন্নীত করে শেয়ার্ড ফিউচার বা অভিন্ন ভবিষ্যতের অংশীদারিত্ব হিসেবে ঘোষণা করা হবে। উল্লেখ্য, ২০২৫ সালে ভারত ও পাকিস্তানের মধ্যকার সংঘাতের সময় পাকিস্তানের বিমান বাহিনী এই J-10C যুদ্ধবিমান দিয়েই ভারতের রাফাল সহ বেশ কয়েকটি অত্যাধুনিক যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছিল। এরপর থেকে J-10C বিমানটি তুমুল জনপ্রিয়তা পায়। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে J-10C হল চীনের অন্যতম আধুনিক ৪.৫ প্রজন্মের যুদ্ধবিমান। এতে রয়েছে অত্যাধুনিক AES রাডার, উন্নত ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, ডিজিটাল ককপিট, উন্নত সেন্সর প্রযুক্তি এবং দূরপাল্লার আকাশ থেকে আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবহারের সক্ষমতা। এসব প্রযুক্তি বাংলাদেশ বিমান বাহিনীর আকাশ প্রতিরক্ষার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়াতে পারে বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে বর্তমান আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা বাস্তবতায় একটি শক্তিশালী ও আধুনিক বিমান বাহিনী জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন প্রজন্মের যুদ্ধবিমান যুক্ত হলে বাংলাদেশের আকাশসীমা পর্যবেক্ষণ, সীমান্ত নিরাপত্তা, দ্রুত প্রতিরক্ষা প্রতিক্রিয়া এবং সামগ্রিক কৌশলগত সক্ষমতা আরও শক্তিশালী হবে। একদিকে পাকিস্তান থেকেই আগে ভারতের জমখ্যাত J-10C যুদ্ধবিমান ব্যবহার করছে, অপরদিকে এবার বাংলাদেশের হাতেও আসতে যাচ্ছে এই ভয়ানক যুদ্ধবিমানটি, যা নিয়ে চরম উৎকণ্ঠায় দিন পার করছে নয়াদিল্লি। ভারতীয় মিডিয়াতেও বাংলাদেশে বিমান ক্রয়ের খবরটি অত্যন্ত গুরুত্বের সাথে প্রচার করা হচ্ছে। অনেকে বলছেন, বাংলাদেশের বিমান ক্রয়ের খবরে ভারত যেহেতু চিন্তিত, তাহলে সঠিক পথে আছে বাংলাদেশ। বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানিয়েছেন যে প্রধানমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ সফরকালে দুই দেশের মধ্যে প্রায় ১৭টি চুক্তি, সমঝোতা স্মারক ও ইশতেহার স্বাক্ষরিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
দুই দেশের এই অর্থনৈতিক সহযোগিতার অন্যতম প্রধান উদ্যোগ হিসেবে বহুল আলোচিত তিস্তা নদী ব্যারেজ প্রকল্পের একটি যৌথ সম্ভাব্যতা যাচাই বা ফিজিবিলিটি স্টাডি নিয়ে আলোচনা হবে। এর পাশাপাশি দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মোংলার আধুনিকীকরণ প্রকল্পের কাজ যৌথভাবে এগিয়ে নেওয়ার বিষয়েও দুই পক্ষ একমত হয়েছে, যা দীর্ঘদিন ধরে নানাবিধ অবকাঠামোগত সীমাবদ্ধতা ও সঠিক ব্যবহারের অভাবে ভুগছিল। এই বন্দরের অর্থনৈতিক গুরুত্ব বাড়াতে বাংলাদেশ সরকার মোংলায় চীনকে একটি বিশেষ 110 একরের অর্থনৈতিক অঞ্চল বা স্পেশাল ইকোনমিক জোন দেওয়ার প্রস্তুতি সম্পন্ন করেছে। মোংলার এই বিশেষ শিল্প পার্কটি মূলত এর আগে ভারতের বিনিয়োগের জন্য নির্ধারিত ছিল এবং একটি মুম্বাই ভিত্তিক কোম্পানির মাধ্যমে এটি বাস্তবায়নের জন্য অতীতে একটি সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হয়েছিল। তবে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বা বিডার একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে ঢাকা সম্প্রতি ভারতের সাথে হওয়া ওই চুক্তিটি সম্পূর্ণ বাতিল ঘোষণা করেছে, যার ফলে মোংলার এই জমিটি এখন সরাসরি চীনা বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত হলো। এই সিদ্ধান্তের ঠিক এক সপ্তাহ আগেই সরকার চট্টগ্রামের একটি এক্সক্লুসিভ চীনা শিল্প পার্কের অনুমোদন দিয়েছে, যেখানে বেইজিং ইতোমধ্যে 50 কোটি বা $500 মিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। দেশের বর্তমান অর্থনৈতিক অগ্রাধিকারের কথা উল্লেখ করে সরকারের ওই শীর্ষ কর্মকর্তা জানান, আমাদের তাৎক্ষণিক ও প্রধান লক্ষ্য হল নতুন কর্মসংস্থান সৃষ্টি করা। তিনি আরও বলেন যে চীন থেকে বড় বড় উৎপাদনকারী শিল্প বা ম্যানুফ্যাকচারিং খাত বাংলাদেশে স্থানান্তরিত করতে পারলে তা দেশের হাজার হাজার বেকার যুবকের জন্য নতুন কাজের সুযোগ তৈরি করবে। অবশ্য কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে বেইজিংয়ের সাথে ঢাকার এই সম্পর্কের দ্রুত সম্প্রসারণ প্রতিবেশী দেশ ভারতের অত্যন্ত নিবিড় নজরদারিতে থাকবে। বাংলাদেশ ও ভারত পরস্পরের সাথে 4000 কিলোমিটারেরও বেশি দীর্ঘ সীমান্ত শেয়ার করে এবং দুই দেশ বাণিজ্য, নিরাপত্তা ও অভিন্ন নদীর পানি বন্টন ব্যবস্থার মাধ্যমে গভীরভাবে সংযুক্ত। সাম্প্রতিক সময়ে দুই দেশের সীমান্তে পুশিন বা জোরপূর্বক পুশব্যাক করার চেষ্টা বৃদ্ধি এবং নয়াদিল্লি বিমানবন্দরে উপদেষ্টা জাহিদুর রহমানের দীর্ঘক্ষণ আটকে থাকার মতো ঘটনাগুলোকে বিশ্লেষকরা দুই দেশের বর্তমান দ্বিপক্ষীয় সম্পর্কের টানাপোড়েনের স্পষ্ট লক্ষণ হিসেবে দেখছেন। অতীতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার যে কোনো প্রধান বৈদেশিক সফরের প্রথম গন্তব্য হিসেবে সবসময় ভারতকে বেছে নিতেন, যা দিল্লির সাথে তার বিশেষ সম্পর্কের গভীরতা প্রকাশ করত। তবে এর বিপরীতে বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকার একটি বহুপাক্ষিক বা ব্যালেন্সড পররাষ্ট্র নীতি অনুসরণ করছে, যার মূল লক্ষ্য হল একই সাথে ওয়াশিংটন, বেইজিং, মস্কো এবং নয়াদিল্লির সাথে সমানভাবে সক্রিয় সম্পর্ক বজায় রাখা। বামপন্থী রাজনৈতিক দলগুলোর নানাবিধ সমালোচনা থাকা সত্ত্বেও বর্তমান সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে রেসিপ্রোকাল ট্যারিফ বা পারস্পরিক শুল্ক চুক্তিটি সচল রেখেছে। সরকারি সূত্রগুলো জানিয়েছে যে ঢাকা মূলত আমেরিকার শক্তিশালী কৃষি লবিকে কাজে লাগিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন, ভুট্টা এবং তুলা আমদানি বৃদ্ধি করার মাধ্যমে বিশ্বের বৃহত্তম অর্থনীতির সাথে দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও মজবুত করতে চাইছে। ঢাকার এই বিশেষ কূটনৈতিক তৎপরতা রাশিয়ার মস্কো পর্যন্ত বিস্তৃত হয়েছে এবং চলতি মাসের শুরুতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান রাশিয়া সফর করে দুই দেশে দীর্ঘদিনের সম্পর্ক পুনর্ব্যক্ত করেছেন। কর্মকর্তারা আশা করছেন যে বিশ্বের অন্যতম প্রধান অর্থনৈতিক জোট ব্রিক্সে বাংলাদেশের অন্তর্ভুক্তির প্রচেষ্টাকে মস্কো পূর্ণ সমর্থন জানাবে, যেখানে চীন অন্যতম প্রধান ভূমিকা পালন করছে। তাত্ত্বিকভাবে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের যে অবনতি হয়েছিল তা কাটিয়ে উঠতে প্রধানমন্ত্রী তারেক রহমান অদূর ভবিষ্যতে ভারত সফরের পরিকল্পনা করছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। তবে নয়াদিল্লির সাথে এই সম্পর্ক মেরামতের পথটি যে বেশ জটিল তা সংশ্লিষ্ট সকলে স্বীকার করছেন। সুপ্রিয় দর্শক, চীন থেকে বিমান কেনার খবরে আপনি খুশি কিনা কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।